নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস, যেগুলো আপনাদের সংসারের নানান রকম কাজের মধ্যে দেখবেন অনেকটা কাজে আসবে এবং নিজেদের জন্য শত কাজের মধ্যে থেকেও একটু সময় ঠিক বের করে নিতে পারবেন এই সমস্ত টিপসগুলো ফলো করলে। তো আমি চলে এসেছি প্রথম টিপসে। যখন আমরা স্টিলের কোনো বাসনপত্র কিনি, দেখবেন এই ধরনের যে স্টিকারটা সেই বাসনপত্রের মধ্যে সেট করা, এর আঠাটা এতটাই শক্ত হয় যে কোনোভাবেই উঠতে চায় না। তো কী উপায়ে আমরা এই ধরনের স্টিলের বাসনপত্র থেকে তার ওই স্টিকারটা খুব সহজে তুলে নিতে পারবো? তো আমাদের কিছুই করতে হবে না, একটু নিচে তাপ দিতে হবে। মানে আমরা একটা মোমবাতিকে ধরিয়ে নেব। বন্ধুরা, মোমবাতি ধরিয়ে এখানে আমরা যে সুবিধার জন্য মোমবাতিটা ধরাচ্ছি, কিন্তু একটু সমস্যা হবে, সেই সমস্যারও আমি উপায় বলে দেব কিভাবে সমস্যা থেকে রেহাই পাবেন। তো মোমবাতিটা ধরিয়ে নিয়েছি, এবার মোমবাতিটাকে এইভাবে ঠিক স্টিকার যেখানে তার পেছনের দিকে এখানে তাপ দিতে হবে। তো যে সমস্যাটা হবে বলছিলাম, সেই তাপ দিতে গিয়ে এই পাত্রের পেছন দিকে কিন্তু একটু কালি পড়ে যাবে। তো সেই কালিটাও খুব সহজেই উঠে যাবে এইভাবে একটু তাপ দিলে। মানে যদি পাত্রটা একটু গরম হয়, সেক্ষেত্রে ওই স্টিকারের যে শক্ত আঠাটা, সেই আঠাটাও কিন্তু গলে যাবে। এবার সেই শক্ত আঠাটাকেই একটু এইভাবে জাস্ট নখ দিয়ে টাচ করলেই দেখবেন খুব সহজে উঠে যাবে। দেখতে পাচ্ছেন, এটা খুব সহজেই কিন্তু স্টিকারটা উঠে যাবে। এবার উঠে যাওয়ার পর এই ভেতরে যেখানে স্টিকারটা লাগানো থাকে, সেখানে কিন্তু একটা শক্ত আঠার দাগ থেকে যায়। তো এই যে দাগটা, আপনারা যদি এখনই এর মধ্যে তরকারি রাখেন, ধুতে নিয়ে যান, সেক্ষেত্রে ওঠে না। তো উঠতে গেলে কি করব, আমি একটু তুলো নিয়ে নিয়েছি আর নিয়ে নেব সামান্য একটু নারকোল তেল। 1 ফোঁটা কি 2 ফোঁটা নারকোল তেল নিয়ে এই তেলটার সাহায্যে বাটির ভেতরে এইভাবে যদি ঘষতে পারেন, এইভাবে ঘষলে দেখবেন খুব সহজে আটাটা উঠে গেল। একদম পরিষ্কার চকচকে একটা স্টিলের পাত্র পেয়ে যাবেন। আর পেছনের দিকে যে কালিটা আছে, সেটাকেও ওই কটনের সাহায্যে একটু ঘষে নেবেন, দেখবেন কালিটা সমস্তই উঠে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই ছোট্ট টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। এখানে আছে বাচ্চাদের স্কুল শু। বাচ্চাদের স্কুল শু হোক আর বড়দের অফিসের শু হোক, তারা যখন প্রতিদিন ব্যবহার করে, দেখবেন শু থেকে একটা বাজে দুর্গন্ধ আসতে শুরু করে। তো শুর মধ্যে এই যে বাজে দুর্গন্ধগুলো কিভাবে রিমুভ করবেন, তারই কিন্তু ছোট একটা উপায় আজ দেখাবো। তো আমাদের কি করতে হবে, বাড়িতে যে সাবান ব্যবহার করি, সেই সাবানের যে টুকরোগুলো পড়ে থাকে, সেই একটা টুকরো, দুটো টুকরো যে ছোট ছোট অংশ থাকে, সেগুলো নিতে পারেন। সেগুলো না থাকলে আমার এরকম টিপস করার জন্য একটা সাবান আনা আছে, পিলারের সাহায্যে আমি কিছুটা সাবানের টুকরো এখান থেকে বের করে নেব। তো বন্ধুরা, এইভাবে সাইড থেকেও আপনারা বের করতে পারেন। আর যদি চান সাইড থেকে বের করবেন না, সেক্ষেত্রে এরকম মাথার দিক থেকেও একটা জায়গা থেকে আপনারা বের করে নিতে পারেন। তো এইভাবে সাবানের টুকরো বের করে নিয়ে, কারণ সমস্ত সাবানটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, সাবানের জাস্ট কিছুটা টুকরো আমার এখানে প্রয়োজন হবে। তো আমি সেই টুকরোগুলোকে এইভাবে বের করে নিচ্ছি। তো যদি ওই ছোটো ছোটো টুকরো না থাকে, সেক্ষেত্রে এই কাজটা করবেন। এইবার এই যে সাবানের টুকরোগুলো, এই টুকরোগুলোকে নিয়ে আমরা কিন্তু শুর মধ্যে রেখে দেবো। আর এই সাবানটাকে সাইডে রেখে দিলাম। এইবার এই যে সাবানের টুকরোগুলোকে নিয়ে আমরা শুর মধ্যে এখন রেখে দেব। রেখে দিলে কি হবে, এইভাবে সাবানের যে একটা খুব সুন্দর একটা ঘ্রাণ আছে, সেই ঘ্রাণের কারণে আমাদের শুর ভেতর থেকে যে বাজে সব দুর্গন্ধ, সেই বাজে দুর্গন্ধগুলো কিন্তু একদম রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার শুর গন্ধ দূর করার এই ছোট টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে দেখবেন বাচ্চাদের যে এই ধরনের শার্ট হোক, টি শার্ট হোক, এখন শীত আসছে, হুডি, সোয়েটার, নানান ধরনের জিনিস আমরা কিনবো। তো এই যে সোয়েটার জাতীয় যে শার্ট হোক, সোয়েটার জাতীয় কোনো কিছুই আমরা কিনলাম, নতুন কেনার পর এই যে বোতামগুলো থাকে, বোতামগুলো যখন আমরা ঘরের মধ্যে পরাতে যাই, বোতামের ঘরের মধ্যে দেখবেন অনেকটা শক্তভাবে পরাতে হয়। তার কারণ কি, এর এই যে ঘরগুলো না অনেকটা ছোট থাকে, টাইট থাকে, জোরে এইভাবে ঢোকাতে গেলে আমাদের আঙুলে ব্যথা হয়। তো বন্ধুরা, এই সমস্যার মধ্যেই যাতে না পড়তে হয়, তার জন্য ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের কি করতে হবে, তো বন্ধুরা, এই যে সাবান, মানে আমাদের যে শার্টের বোতামগুলো আছে নতুন অবস্থায়, সেই বোতামের মধ্যে আপনারা একটা জিনিস মেশাতে পারেন। সেটা কি, সেটা হলো সাবান। তো আমি এখান থেকে আবারও সেই সাবানটা নিয়ে নেব, নিয়ে সাবানটাকে বোতামের উপর এইভাবে ঘষে দেব। এবার সাবানটা বোতামের উপর ঘষলে কি হবে, এটার সাহায্যে যেটা হবে সেটা হলো, সাবানটার ফলে এই বোতামগুলো অনেকটা স্লিপি হয়ে যাবে। স্লিপ হওয়ার কারণে খুব সহজেই কিন্তু আমরা যখন এই বোতামগুলোকে ঘরের ভেতর পরাবো, মানে জামার
ঘরগুলোর মধ্যে পরাবো খুব সহজে কিন্তু বোতামগুলো ঢুকে যাবে। দেখবেন যারা নতুন জামা কাপড় কিনেছেন এতটাই কষ্ট হয়, নখ ব্যথা হয়ে যায়, কারণ ঘর অনেকটা ছোট থাকে। সেই ছোট থাকলেও আর সমস্যা হবে না। তো আমি কিন্তু এখানে খুব সহজে বোতামগুলো ঘরের মধ্যে পরিয়ে নিচ্ছি, কারণ আমার বোতামগুলো এখন স্লিপ হয়ে গেছে। তো এইভাবে আপনারাও কিন্তু আপনাদের ঝামেলার কাজগুলোকে অনেকটা সহজ করে নিতে পারেন এই ছোট্ট সাবানের মাধ্যমে। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে আমরা যখন রান্নাবান্না করি, দেখবেন কোনো তরকারি রান্না করছি, করতে করতে অসাবধানবশত তরকারির মধ্যে অনেকটা হলুদ বেশি হয়ে যায়। তো যখনই হলুদটা বেশি হয়ে যায় তখন কিন্তু তরকারির কালারটা তো ভীষণ হলুদ লাগে, সঙ্গে হলুদের একটা বাজে গন্ধ আসতে শুরু করে। তো সেই গন্ধটা হলে না একদম খাওয়া যায় না। তো আমরা কি করব? আমরা যখনই তরকারিতে হলুদ বেশি হয়ে যাবে, আমরা এইভাবে আমাদের খুন্তিটাকে আর আগুনে এইভাবে গরম করে নেব। বন্ধুরা, খুন্তি গরম করে আপনারা যদি সেই গরম খুন্তিটাকে তরকারির মধ্যে দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে দেখবেন ওখানে একদম পুরো গ্যাজা গ্যাজা হয়ে যাবে, ফেনা ফেনা হয়ে যাবে। তো এই কারণে এই যে গরম খুন্তি দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন রিয়াকশানটা, তো এটার কারণে কিন্তু তরকারির হলুদ যে বেশি হয়ে গেছে, হলুদের একটা গন্ধ আসছে, সেই সমস্যার মধ্যেই আর পড়তে হবে না। খুন্তি গরম করে দিলেই আপনাদের তরকারির হলুদ সমস্তটাই কমে যাবে। আর যদি দেখেন তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা একটা আটার দলা মাখিয়ে সেই দলাটাকে তরকারির মধ্যে দিয়ে দেবেন, লবণের ভাগটা কমে যাবে। তো বন্ধুরা, আশা করছি টিপসটাও অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে দেখবেন আমরা যখন ফোনগুলোকে চার্জ করি, এইভাবে কোনো সুইচ বোর্ডের মধ্যে চার্জারটা ঢুকিয়ে দিই, ফোনটাকে উপরে সেট করে দিই, কারণ সাইডে কোনো কিছু না থাকার কারণে ফোনটাকে রাখা যায় না। তো এই সমস্যা হলে আমরা কি করব? আমরা নিয়ে নিতে পারি মাস্ক। দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে এখনও কিন্তু মাস্ক আছেই। তো এই যে মাস্কগুলো আমরা এখানে তো নিয়েই নেব, এই যে নিয়ে নিয়েছি। সেই মাস্কের ফলেই আমরা কিন্তু আমাদের এই সমস্যা থেকে রেহাই পাবো। কিভাবে? মাস্কের যে হাতলটা আছে, সেই হাতলটাকে তারের ভেতর দিয়ে এইভাবে পরিয়ে দেবো। এইভাবে তারের ভেতর দিয়ে পরিয়ে একদম গোড়ার দিকটায় সেট করে দেব। কিভাবে কাজটা করছি বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারাও কাজটা করবেন, দেখবেন অবশ্যই ফল পাবেন। এই যেভাবে করছে ঠিক সেইভাবে করবেন। এখানে ঝুলিয়ে দিতে পারেন, আর যদি না হয় তাহলে একদম চার্জারের ভেতরের দিকটা এখানে ঝুলিয়ে দেবেন। তাহলে দেখবেন আমাদের এই চার্জারটা কখনোই যখনই চার্জ হচ্ছে ফোনটা পড়বে না। কারণ চার্জারের উপরে যদি ফোনটা থাকে, ফোনটা যখন ভাইব্রেশন হয়, ফোনটা বাজে, তখন দেখবেন ফোনটা পড়ে গিয়ে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো ওই সমস্যার মধ্যেই পড়তে হবে না। এইভাবে একটু মাস্ক এখানে ঝুলিয়ে দেবেন, ঝুলিয়ে ফোনটাকে এখানে রেখে দেবেন। খুব সহজে ফোনটা কিন্তু চার্জ হবে। কখনোই ফোন আসলেও ফোনটা পড়ে গিয়ে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা আর থাকবে না। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে আছে কাঁচি। তো এই ধরনের কাঁচিগুলো, এই ছোট কাঁচিগুলো যখন ধার চলে যায়, দেখবেন সেই কাঁচিগুলো আমরা কিন্তু কোনো কাজে লাগাই না। তো কি করি, সেই কাঁচিগুলো এখানে ওখানে পড়ে থাকে। তো এই ছোটো কাঁচিগুলো তো আর বাজারে নিয়ে যাওয়া যায় না ধার করার জন্য, বাড়িতে অনেক সময় চেষ্টা করি। তো চেষ্টা করার পরও যদি কাজটা ভালো না হয়, সেক্ষেত্রে কাঁচিগুলোকে এখানে ওখানে ফেলেই দিই। তো সেই ফেলে না দিয়ে এটা কিন্তু দারুণ কাজে লাগাতে পারবেন। কি কাজে লাগাতে পারবেন চলেন দেখিয়ে দিই। আমরা দেখবেন যে স্টিলের বাসনপত্রগুলো ব্যবহার করি, সেই স্টিলের বাসনপত্রের মধ্যে অনেক সময় এই ধরনের ঢাকনার মধ্যে যে ডিজাইনগুলো থাকে, খাঁজ কাটা অংশগুলো থাকে, সেই খাঁজের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা আটকাতে থাকে। আমরা যতই ব্র্যান্ডেড ডিশওয়াশার দিয়ে বাসনপত্রগুলোকে ধুয়ে থাকি, স্কচব্রাইট দিয়ে মাজি না কেন, দেখবেন সেই ডিজাইন থেকে, খাঁজ কাটা জায়গা থেকে নোংরা বেরোতেই চায় না। তো আমরা সেই মাঝে মধ্যেই আমাদের এই বাসনপত্রগুলোকে একটু ডিপ ক্লিন করতে পারি। তো তার জন্য কি করতে হবে, এই ধরনের এই যে পেছনে যে খাঁজগুলো আছে, এখানে কিন্তু প্রচুর নোংরা থাকে। নোংরা থাকলে এখানে জীবাণু হবে, সেই জীবাণু তরিতরকারির মধ্যে যাবে, আমাদের হেলথের জন্য অনেকটাই ক্ষতিকারক। তো আমরা কি করব যার ফলে আমাদের এই সমস্যা থেকে আমরা রেহাই পেয়ে যাব? বন্ধুরা, এই ধরনের থালাগুলোর মধ্যেও সেই একই সমস্যা, এই খাঁজের মধ্যে প্রচুর নোংরা থাকে। আর সবথেকে বেশি যে সমস্যাটা হয় সেটা হলো তরিতরকারি ঢাকার যে ঢাকনিগুলো আছে না, এই ঢাকনিগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন কতটা নোংরা সেট হয়ে আছে। কোনো কিছুই করতে হবে না। এই কাঁচিগুলোর মাথাগুলো যেহেতু খুব ধারালো, সেই ধারালো জায়গা দিয়ে আমরা এই কর্নারের যে এইখানে ডিজাইনগুলো আছে, এই কর্নারের মধ্যে নোংরাগুলো সেট হয়ে আছে, দেখতে পাচ্ছেন? তো তেল মশলা সমস্ত কিছু এর মধ্যে যায়, গিয়ে গিয়ে এখানে সেট হয়ে আছে, আটকে আছে।
তো আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন কখনোই কিন্তু এটা একদম ডিপ ক্লিন করা যায় না স্কচব্রাইট সাবান বিভিন্ন জিনিসের ফলে। তো তার জন্য কিন্তু এরকম একটা ধারালো কিছুর প্রয়োজন হবে, এমনটি নয় শুধু কাঁচি দিয়েই করতে হবে। আপনারা সেফটি পিন দিয়েও কাজটা করতে পারেন, সুচ দিয়েও কাজটা করতে পারেন, টুথপিক দিয়েও কাজটা করতে পারেন। এইভাবে পরিষ্কার করে নিলে দেখবেন আপনাদেরই অনেকটা ভালো লাগবে, কারণ নোংরা জিনিসের মধ্যে কখনোই কিন্তু আমাদের কাজকর্ম করতে ইচ্ছা করে না। তো এইভাবে এগুলো কিন্তু সুতো না, এর মধ্যে নোংরাটা তেলচিট পড়ে পড়ে এই অবস্থা হয়ে আছে। এটা কিছুই না, এইভাবে একটু ঘষে মেজে নিলেই একদম ডিপ ক্লিন হয়ে যাবে আমাদের এই ঢাকনাগুলো। এইবার এটাকে পরিষ্কার করার পর একটু স্কচব্রাইট দিয়ে বেশ ভালো করে ধুয়ে নেবেন, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও কিন্তু আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেল যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন